এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে সই না করায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না মন্তব্য সালাউদ্দিনের। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করে আওয়ামী ফ্যাসিস্টরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা বেতন ভাতা বৃদ্ধি সহ ৩ দাবিতে কালো পতাকা মিছিল, আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রূপনগরে পোড়া রাসায়নিক গুদামের আশপাশের বাতাসে বিষাক্ত গ্যাস, ঝুঁকি এড়াতে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ, ভয়াবহতা থেকে বাঁচতে আইনের শক্ত প্রয়োগ চায় ফায়ার সার্ভিস। লাগামহীন স্বর্ণের বাজারে তলানিতে বিক্রি, চোরাচালান ঠেকাতেই বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের দাবি বাজুসের। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের। এবং মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ লড়াই কিছুক্ষণ পর। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ নিয়ে লড়বে দুই দল, দুর্দশা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধা নামে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী। নির্বাচনকে সামনে রেখে সবাইকে সহনশীল আচরণ বজায় রাখতে হবে। সনদে স্বাক্ষরের সুযোগ এখনও রয়েছে জানিয়ে যারা করেনি তাদের যথাসময়ে সই করার আহ্বানও জানান সালাউদ্দিন আহমদ। 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। আমি বলবো না স্বাক্ষর করেনি। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। আজ দুপুর থেকে অনশন শুরু করেন তারা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে টানা 7ম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষকরা। এছাড়া দুপুরে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছেন তারা। দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত উল্লেখ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এই জাতীয় করার মহান কারিগররা আজ 7ম দিন যাবত, অর্থাৎ 7 কর্মদিবস যাবত এখানে কিন্তু লাগাতার অবস্থান করতেছে। কিছুদিন আগে প্রজ্ঞাপন দিল 500 টাকা। এই 500 টাকা প্রজ্ঞাপন দিয়ে আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করলো, শিক্ষকদের অপমানিত করলো। এই যে 20%, এই 20% বাসা ভাড়া কিন্তু আমাদের ছিল না, এটা সরকারেরই দেওয়া। আমাদের 45% ছিল। আমরা শান্তিপ্রিয় সুশৃঙ্খল শিক্ষকরা এখনো শান্ত রয়েছি। আমাদেরকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না, কারণ শান্তিপ্রিয় মানুষ যখন অশান্ত হয় তখন এই মানুষগুলো বিদ্রোহ হয়ে ওঠে। আর এই বিদ্রোহী মানুষকে কোনো বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচি 7ম দিনে গড়িয়েছে। জাতীয় শহীদ মিনারের সামনে তারা অবস্থান নিয়ে আছেন 7 দিন ধরে এবং তাদের যে কর্মসূচি, সে অবস্থান কর্মসূচিটি গতকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি থেকেই তারা অনশনের ঘোষণা দিয়েছিলেন এবং এই অনশনের ঘোষণা দেওয়ার পর তারা গতকাল থেকে অনশন কর্মসূচি পালন করে আজ তারা কিন্তু একটু আগে তাদের যে সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট, যে সংগঠনের ব্যানারে
তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন, আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। সেই সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসাইন তিনি কিন্তু জানিয়েছেন যে কিছুক্ষণ পরেই তারা কালো পতাকা বিক্ষোভ করবেন। সেই কালো পতাকা বিক্ষোভের মাধ্যমে তারা তাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তাদের দাবি দেওয়া মেনে নেননি বা অসৌজন্যমূলক আচরণ করেছেন। সেই অসৌজন্যমূলক আচরণের সঙ্গে কথা বলেছি, শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যদি তাদের দাবি মেনে প্রজ্ঞাপন দেওয়া না হয় তবে তারা যাবেন এবং একই সঙ্গে তাদের মধ্যে থেকে কেউ কোনো শিক্ষকের দাবি তাদের সংগঠনটির কাছে যদি প্রজ্ঞাপন জারি করে তাদের যে দাবিগুলো রয়েছে তাদের মূলত তিনটি যদি বিরতিতে সেখানে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করা থেকে অব্যাহতি নেবেন। তো এটি ছিল আমাদের কাছে সর্বশেষ, একটু পরে তাদের কালো পতাকা নিচে শুরু হবে। এই থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজধানীর রূপনগরে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদামের ভেতরে ও বাইরের বাতাসে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড ও কার্বন মনোক্সাইড গ্যাসের উপস্থিতি। জায়গাভেদে 60 থেকে 150 ppm পর্যন্ত হাইড্রোজেন সালফাইড পেয়েছে বোম ডিসপোজাল ইউনিটের গ্যাস ডিটেক্টর। সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলো। ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম না সরালে এমন দুর্ঘটনা বন্ধ হবে না উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, রাসায়নিকের ভয়াবহতা থেকে নাগরিকদের নিরাপদ রাখতে প্রয়োজন আইনের শক্ত প্রয়োগ। সাইফুল রুদ্র রিপোর্ট। 14 অক্টোবর আগুন লাগে রাজধানীর রূপনগরের একটি রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানায়। 3 দিন পার হলেও বের হচ্ছে ধোঁয়ার মতো এক ধরনের গ্যাস, যাকে হাইড্রোজেন সালফাইড বলছে উদ্ধার কাজে অংশ নেওয়া সংস্থাগুলো। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও মান নির্ণয়ে গ্যাস ডিটেক্টর যন্ত্র ব্যবহার করে সংস্থা দুটি। এতে ধরা পড়ে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি। বিষাক্ত গ্যাসের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হলেও টনক নড়েনি বাসিন্দাদের। 2-1 মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগই ছিলেন মাস্কবিহীন। অফিস খুলছিল ইনমিন ঢুকছে, ঢোকার পরে এরা অসুস্থ হয়ে গেছে। মাস্ক পরা উচিত, এটা একটা বিষাক্ত, এটা কেমিক্যাল যেখান থেকে মানে পড়ছে এটা ওইখান থেকে 300 থেকে 500 গজ পর্যন্ত আমাদের এটা সেফ থাকা উচিত। বাতাস ও পানিতে মিশে থাকা এই গ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে জানিয়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ক্ষতিকর জেনেও গুদাম সরাতে রাজি নন বেশিরভাগ ব্যবসায়ী। এয়ারে যখন যাবে, এয়ারটা যত এরিয়া পর্যন্ত যাবে তত পর্যন্তই এটার এফেক্টটা থাকে। আমরা গত বছর থেকেই ভাড়া দিচ্ছি, এখনো কিন্তু আমাদের গোডাউন সেভাবে ভাড়া নিচ্ছে না। বোম ডিসপোজাল ইউনিট বলছে, গোডাউনের ভেতরে ও বাইরে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফাইডের পাশাপাশি পাওয়া গেছে ক্ষতিকর কার্বন মনোক্সাইড। 100 ppm এর উপরেই, যেটা ইমিডিয়েট ডেঞ্জারাস ফর লাইফ অ্যান্ড হেলথ, সেখানে আমরা এখানে ভেতরে এটার লেভেল পেয়েছি 149 ppm এবং বাইরে ধরেন অ্যারাউন্ড 70-80 ppm হবে। যে কার্বন মনোক্সাইডেরও 3 ppm আমরা পেয়েছি লেভেল, যে কারণে এটার আশেপাশে যাওয়া যাবে না এবং এই এরিয়াটাতে যে তারা আছে আমার মতে এই এরিয়াটাও সেফ না। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, দুর্ঘটনা রোধে আগাম ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন আইনের প্রয়োগ। সবার আগে প্রয়োজন হচ্ছে আইনের প্রয়োগ। আইনের প্রয়োগটা যথাযথভাবে হতে হবে এবং সেটা শুধুমাত্র একটা বাহিনী বা ফায়ার সার্ভিসের মাধ্যমে না, সমন্বিতভাবে যে বাহিনী আছে, এখানে আপনার সিটি কর্পোরেশন আসবে, রাজুক আছে, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এদিকে স্বজনের খোঁজে প্রতিদিন গোডাউনের সামনের সড়কে ভিড় করছেন পরিবারের সদস্যরা। দীর্ঘ অপেক্ষায় ধৈর্যের বাঁধ ভেঙেছে অনেকের। কেউ বা জোর করে ভেতরে ঢুকতে তর্কে জড়াচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। লাগামহীন স্বর্ণের দাম চলতি মাসের প্রথম 14 দিনে দেশের বাজারে 6 বার বেড়েছে, প্রতিবারই ভেঙেছে আগের বারের রেকর্ড। এতে বিক্রি কমলেও বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম না বাড়ালে চোরাচালান বাড়তে পারে, এমন শঙ্কা থেকেই মূল্য সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাজুসের। যদিও বাংলাদেশ ব্যাংকের মতে তুলনামূলক বেশি দাম বাড়াচ্ছে সংগঠনটি। হস্তক্ষেপের সুযোগ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে এই ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য ইতিবাচক প্রভাব ফেলেছে দেশের রিজার্ভে। অন্তরা সেনের রিপোর্ট। স্বর্ণ ভালোবাসার ভাষা, মূল্যবান এই ধাতু যেন দিন দিন হয়ে উঠছে বিলাসিতার গল্প। দামের ঝলকে গহনার উজ্জ্বলতা বাড়লেও ঝলসে যাচ্ছে ক্রেতার চোখ।
কোনো একটা ওকেশনে ছোটোখাটো না কানের দুল কেনা যেত, গিফটও দেওয়া যেত। যে হারে বাড়ছে সে হারে মনে হয় না আর আমরা ভবিষ্যতে এরকম কেনাকাটা করতে পারবো। আমার তো মেয়ের বিয়ে এখন, তো আমার তো ওই পারপাসে এখনই কিনতে হবে, দাম মানে যতটুকুই হোক। শুধু অলংকারই নয়, অস্থির বিশ্ব অর্থনীতিতে নিরাপদ বিনিয়োগের মাধ্যম আর বিভিন্ন দেশের রিজার্ভের সঞ্চয় বাড়াতে চাহিদা বাড়ছে স্বর্ণের। আর এতেই চলতি মাসের প্রথম 14 দিনে টানা 6 দফায় 20,948 টাকা বেড়ে 1 ভরি 22 ক্যারেটের দাম দাঁড়িয়েছে 2,16,332 টাকা। মাত্র 1 মাসের ব্যবধানে ভরিতে প্রায় 27,000 আর বছরে বেড়েছে 76,000 টাকার বেশি। দামের ভারে লাগাতার কমছে বিক্রিও। দাম বাড়লে বেচা কিনা কমে যায়। মানে আগে আমরা মনে করেন 5 ভরি বিক্রি করলে এখন 3 ভরিও বিক্রি করা যায় না। আমরা তো আশঙ্কা করতেছি এভাবে গোল্ডের দাম বেড়ে গেলে ক্রেতা কমে যাবে, ক্রেতা কমে গেলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। বিক্রিতে ভাটা পড়লেও ঊর্ধ্বমুখী বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে না পারলে বেড়ে যাবে স্বর্ণের চোরাচালান। এমন শঙ্কা থেকেই দাম সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের। 3 দিকে ঘেরা হলো ইন্ডিয়া বিশাল মার্কেট, ইন্ডিয়ার সাথে আমাদের ইজি যোগাযোগ। আমাদের এখানে যদি গোল্ডের দাম না বাড়ে, আমাদের এখানে যদি কমে, তাহলে এখান থেকে সব গোল্ড চলে যাবে ইন্ডিয়াতে চলে যাবে। যদিও বাংলাদেশ ব্যাংক মনে করে অতি সতর্কতায় তুলনামূলক বেশি বাড়িয়ে দাম সমন্বয় করছে বাজুস। চাইলে হস্তক্ষেপ করতে পারে বাণিজ্য মন্ত্রণালয়। গ্লোবাল মার্কেটের সাথে যদি আমি এটা বাংলাদেশের প্রাইসে কম্পেয়ার করি এবং মানে এক্সচেঞ্জ রেট হিসাব করে, তাতে মনে হচ্ছে বাংলাদেশের রেটটা একটু বেশি আছে। এখানে সুযোগ আছে বাণিজ্য মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করার, যে রেট কেন তোমরা মানে আভ্যন্তরীণ বাজারে এরকম রেট ধার্য করতেছ। দাম নির্ধারণের মান নিয়ে বিতর্ক থাকলেও ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য দেশের রিজার্ভ শক্তিশালী করছে বলে মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের। গোল্ডের পরিমাণ যত বাড়তে থাকবে, মূল্য যত বেড়ে থাকবে, রিজার্ভে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। অন্যান্য মানে সেন্ট্রাল ব্যাংকের তুলনায় আমাদের গোল্ডের পরিমাণ যেহেতু তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে ইম্প্যাক্টটা অত সহজে দৃশ্যমান হয় না আমাদের। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর ইঙ্গিত, রুশ ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিজের কদর বাড়িয়ে তোলা স্বর্ণের দাম 1 মাসে প্রতি আউন্সে বেড়েছে প্রায় $650। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। খেলতে গিয়ে বাড়ি ফেরা হয়নি আর। সাভারে সেপটিক ট্যাঙ্ক থেকে সহোদরের মরদেহ উদ্ধার, 2 ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। হয়রানি মুক্তির প্রিপেইড মিটারে গ্রাহক ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। 1000 টাকার রিচার্জে তাৎক্ষণিক কেটে নেওয়া হচ্ছে 200 থেকে 250 টাকা। কোন খাতে কত টাকা কাটা হচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যাও জানেন না গ্রাহক। সংশ্লিষ্ট এসব বিষয়ে কথা বলতে রাজি নন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রাহকের সঙ্গে দায়িত্বশীল আচরণের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা মামুন সম্প্রতি তার প্রিপেইড মিটারে 1000 টাকা রিচার্জ করেছেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে বিভিন্ন ভ্যাট ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয় 250 টাকা। তারপর মাত্র 3 দিন বিদ্যুৎ ব্যবহারের মাথায় বাকি টাকাও শেষ হয়ে যায়। যেখানে একই বিদ্যুৎ ব্যবহারে আগে পোস্টপেড মিটারে 30 দিনে তার বিল আসতো 3000 টাকা। প্রতি রিচার্জে যদি সে টাকা কেটে নেওয়া যায়, তাতে আমার আগের কাগজের যে মিটারটা ছিল ওইটাই তো আমার ভালো ছিল। প্রতি মাসে 3000 3500 বিল আসতো, এখন আমার প্রতি মাসে 6000 টাকা বিল আসে। মামুনের মতে এমন অস্বাভাবিক বিলের কবলে দেশের হাজারো মানুষ। প্রিপেইড মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের। আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও তারা জানান, আগে যেখানে বিদ্যুতের বিল আসতো 1200 টাকা, এখন সেখানে বিল আসে দ্বিগুণেরও বেশি। টাকা ঢুকেছি, একদিন পরে টাকা নাই, অফিসে ফোন দিছি, তারা কোনো রিসিভ করে না। 1000 টাকা ঢুকালে দেখা গেছে যে কখনো 800, কখনো 850, কখনো 750 এরকম টাকা আসতেছে। এত ব্যাটের ভিতরে তো আমি একটা ব্যাটই বুঝলাম যে এটা আমার ওই ডিমান্ড চার্জ, আর বাকি এত ব্যাট রিব্যাট এগুলো আমি কোনো কিছুই বুঝি নাই। সার্বিক বিষয়ে ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও বারবার সেখান থেকে ফিরে আসতে হয়। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের মতে, ভোক্তাদের সঙ্গে চরম খামখেয়ালি আচরণ করছে বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। অচিরেই গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। ভোক্তা অভিযোগকারী, ইউটিলিটিগুলো অভিযুক্ত, তো অভিযুক্তর ব্যাখ্যা দিয়েই যদি বিআরসি তার দায়িত্ব মনে করে শেষ হয়ে গেছে,
তাহলে এর থেকে অবিচার আর অনাচার আর কিছু হতে পারে না এবং এই ব্যাপারে বিআরসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। মূলত বিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুরে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে 2004 সাল থেকে সারা দেশে প্রিপেড মিটার বসানো শুরু হয়। তবে এর মাধ্যমে কিছু ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি দূর হলেও সমাধান হয়নি ভুতুরে বিলের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। আলেম ওলামার উপরে নির্যাতন, দ্বীন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদ দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল, লুটপাট, দুর্নীতি, সব কিছু মিলে একটা আউটবাস্ট যে হয়েছে, সেটি ছিল 24-এর গণ অভ্যুত্থান। আজকে এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন, এই সরকারের মাননীয় উপদেষ্টা, তিনি সেই 24-এর গণ অভ্যুত্থানের একজন বিপ্লবী সৈনিক। বিশেষভাবে আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের এই জাতির অখণ্ডতা, আমাদের জাতিসত্তা এবং আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য স্বাধীনতার এই 54 বছরে এদেশের কত শহীদ, কত আলেম ওলামা, কত মাদ্রাসার ছাত্র, মুসলিম উম্মার অনেক বিপ্লবী মানুষের অকাতরে জীবন দিয়েছে, নিষ্ঠুরভাবে নির্যাতিত হয়েছে, তাদের দিন বিজয়ের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে, অন্তত মুসলিম উম্মার মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়ে আমরা আমাদের জীবনের সেই লালিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আজকের এই আয়োজন সেই স্বপ্নকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আর এই হামলার পিছনে, এই নিষ্ঠুরতার পিছনে যা দুনিয়াকে বিস্মিত করেছিল, এখানে অনেক আলোচক তার কিছু ছোট্ট চিত্র তুলে ধরেছেন, আমরা ডকুমেন্টারিতে দেখেছি। তা বিস্ময়ের ব্যাপার, একটা সরকারের প্রধান কত নির্লজ্জ মিথ্যাচার করতে পারেন। তিনি বলছেন যে না, ওখানে কোনো হত্যাকাণ্ড হয়নি, মাদ্রাসার ছেলেরা গায়ে রক্ত মেখে শুয়েছিল, পুলিশ ধাওয়া দিলে উনি উঠে চলে গেলেন। এখনই আমরা ডকুমেন্টারিতে দেখলাম। তারই নেতৃত্বে কিন্তু, তার এই উদ্যোগেই কিন্তু শাহবাগ তৈরি হয়েছিল। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, তদানীন্তন প্রধানমন্ত্রী, শাহবাগে যখন নাস্তিক মুরতাদদের উত্তরসূরিরা এইভাবে মুসলিম উম্মার বিরুদ্ধে একটা জমায়েত করলো, তিনি ওখানে বললেন, আমার দেহটা পার্লামেন্টে পড়ে আছে, মনটা আমার শাহবাগে চলে গেছে। এবং এই শাহবাগীরাই এখনো থেমে যায়নি, তারা এখনো কিন্তু ছাই চাপা দেওয়া বারুদের মতো বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ষড়যন্ত্র করছে। সাভারে সেপটিক ট্যাঙ্ক থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লার বাসা থেকে খেলতে বের হয় মামাতো ফুফাতো ভাই ইয়াসিন এবং আব্দুর রহিম। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আমি ভাবছিলাম কি যারা মাইকিং করা হয়েছে ওরা খুঁজতে আসি, ভয়ে মানে পলায় রয়েছে। আমার ছেলেরা তো মারাই উঠাইছে। লাইট ধরতে ধরতে যাইতে যাইতে ওইখানে চোখ গেছে, লাইট ধরছে, দইরা দেখে আমার বাইশে উঠছে। ওই লাঠি দিয়ে খুঁচাইয়ে পরে হচ্ছে আরেকটা ছেলের ওইখান থেকে মৃত পাই, দুইজনই মৃত। পাঁচতলা বাড়ির ট্যাঙ্কি কম তো গভীর না, এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আজকে আমার বাচ্চা পড়ছে, কালকে ওনার বাচ্চাও তো পড়তে পারে। 6 বছরেও চালু হয়নি বান্দরবান সদর হাসপাতালের 250 শয্যার নতুন ভবন। এ কারণে পুরাতন ভবনে শয্যা সংকট কাটছে না। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের। কর্তৃপক্ষ বলছে, প্রশাসনিক জটিলতার কারণে চালু করা যাচ্ছে না আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন ভবন। সোহেল কান্তিনাথের ছবিতে NA জাকিরের রিপোর্ট। 2019 সালে শুরু হয় বান্দরবান সদর হাসপাতালের নতুন 250 শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণ। 2024 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর হাসপাতালটি চালু করতে না পারায় আবারও 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। তারপরও এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, ICU, CCU, আইসোলেশন, সার্জারি, গাইনি ওয়ার্ড সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকলেও মিলছে না জেলাবাসীর। অন্যদিকে বর্তমান 100 শয্যার ভবনে রোগীদের স্বাস্থ্যসেবা চলছে নানা সংকটে। শিগগিরই ভবন চালুর দাবি এলাকা
এলাকাবাসীর। যে পরিমাণ রুগী এখানে হয়, অনেক সময় ফ্লোরের মধ্যে রুগীদেরকে রাখানো হয়। হাসপাতালে নতুন বিল্ডিং হওয়ার পরও আমরা পুরনো বিল্ডিং এ পর্যাপ্ত সেবা পাচ্ছি না। বান্দরবানের একমাত্র একটি হাসপাতাল আছে বান্দরবান সদর হাসপাতাল, ওটি অনেক ছোট এবং ডাক্তারেরও সংকট রয়েছে। কিছু ডিসিশনের প্রকৃতিতে আমরা বিলম্বিত হচ্ছি, এই জন্য নাহলে আমরা তো আগেই বুঝিয়ে দিতে পারতাম। কর্তৃপক্ষ বলছে প্রশাসনিক জটিলতায় এখনো নতুন ভবন চালু সম্ভব হয়নি, তবে শিগগিরই চালুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রশাসনিক উন্নয়ন হলে জনবল যদি নিয়োগ হয়ে যায় তখন আমরা এটা চালু করতে পারবো। চালু করলে বান্দরবানবাসীর জন্য আমরা এখানে উন্নত একটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বান্দরবান সদর হাসপাতালের 5 তলা নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 36 কোটি 48 লাখ টাকা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। চট্টগ্রাম রুটে যাত্রী বাড়লেও মাত্র 2 জোড়া ট্রেন দিয়ে চলছে রেলওয়ের কার্যক্রম। যাত্রীদের অভিযোগ, পুরানো বগি, ইঞ্জিন ও ত্রুটিপূর্ণ লাইনে নিশ্চিত হচ্ছে না পরিপূর্ণ সেবা। দুর্ভোগ লাঘবে রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। বগিতে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা, আর যারা বগিতে অতিরিক্ত যাত্রী চাপে তারাও ভোগান্তিতে। এটি চাঁদপুর চট্টগ্রাম রেল রুট ব্যবহারকারীদের দুর্ভোগের প্রতিদিনকার চিত্র। চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যায় আন্তনগর মেঘনা এবং কমিউটার মেল সাগরিকা। যাত্রীদের অভিযোগ, পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে পরিচালিত হচ্ছে কার্যক্রম, রয়েছে কোচ সংকট। কুমিল্লা লাকসাম পর্যন্ত 52 কিলোমিটার লাইনেও রয়েছে ত্রুটি, এতে গতি হারাচ্ছে ট্রেন। নিশ্চিত হচ্ছে না পরিপূর্ণ যাত্রী সেবা। একজোড়া নতুন ট্রেন চালু সহ ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। সকাল টাইমে একটা ট্রেন দিত, তারা মানুষের ভোগান্তিটা অনেক কমতো। ভোর 5টা বাজে মেঘনা যায়, তারপরে আর কোনো ট্রেন নেই। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়া দেখতে হয়। গরমের ভিতরে মানুষ বিরবেন্দি বাচ্চাদেরকে নিয়ে অনেক অসুবিধা হচ্ছে আমাদের এখানে বসে থাকতে। এই সমস্ত ট্রেনের মধ্যে ভিড়ভাড়টা 3 থেকে 3.5 ঘন্টা এই জায়গায় বসে রয়েছি। পাশে সিট পাই না, খাট দাঁড়ায় আউন লাগে। চাঁদপুর লাইনে অনেকদিন যাবত কোনো উন্নত ট্রেন নাই। এই লোকন ট্রেনে মানুষের গাদাগাদি, এক সিটে 3 জন বসে। চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা কম, যাত্রীদের চাহিদা অনুযায়ী চট্টগ্রামে আরেকটি আন্তনগর ট্রেন এবং সিলেটে একটি মেল ট্রেন দিলে যাত্রীর চাহিদা অনুসারে যাত্রী যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করত। আধুনিক কোচ ও ইঞ্জিন সরবরাহ এবং লাইন সংস্কার সহ যাত্রী ভোগান্তি লাঘবে রেল মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম যে আমাদের লাইনটা সংস্কার করা দরকার, যে 2টা ট্রেন আছে সেইগুলোকেও আধুনিকায়ন দরকার এবং নতুন একটা আন্তনগর ট্রেন দেওয়া দরকার। মন্ত্রণালয় এটা গুরুত্বের সহিত বিবেচনা করছে, এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে, রেল সেবার কথা চিন্তা করে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই এই ট্রেন লাইনটা আধুনিকায়ন হবে। চাঁদপুর চট্টগ্রাম রেলপথের দৈর্ঘ্য 180 কিলোমিটার। চাঁদপুর অংশে স্টেশন রয়েছে 10টি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে লালন শাহের তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। কুমারখালী ছেউরিয়ায় সকাল শুরু হয় গানের সুরে, সাইজি চিন্তাধারা আর মরমী গান সাধনায় মত্ত হন সাধক ভক্তরা। আখড়াবাড়িকে ঘিরে উৎসব মুখর পরিবেশ। বিশ্ব দরবারে লালন শাহ জীবনী তুলে ধরতে চান অনুরাগীরা। এদিকে লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। একতারা, দোতারা সহ খাবার, নিত্য প্রয়োজনীয় প্রসাধনী সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অনেক সাধুগুরুর আগমন ঘটছে, বিরল, যা অনেক বছরের চেয়ে এইবার লোক সংখ্যা অনেক বেশি। খুব ভালোই লাগছে, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আসছি, সেটা সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করছি। এই মুহূর্তে কুমারখালী ছেউরিয়ায় আছেন রিপোর্টার SM রাশেদ। লালন শাহের তিরোধান দিবসের নানা আয়োজনের খবর জানবো তার কাছ থেকে। ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই আসলে ফকির লালন শাহের যারা অনুসারী যারা আছেন এবং পর্যটক দর্শকদের যারা আছেন তারা আসলে ছেয়ে গিয়েছে এবং এখানে আসলে 3 ধরনের ঠাঁই নেই ফকির লালন শাহের এই ধামে। এবং এখানে যারা ফকির লালন শাহের যারা অনুসারী যারা আছেন তারা কিন্তু আসলে সকালবেলা গোষ্ঠ গানের মাধ্যমে তারা তাদের অনুষ্ঠান শুরু করেছে এবং সকালবেলা বাল্য সেবার মাধ্যমে তারা দ্বিতীয় পর্ব করছেন এবং এখন কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে
যে ফকির লালন শাহের জীবনদশায় তিনি যে বাল্য সেবা পূর্ণ সেবার মাধ্যমে তাদের আচরণ শেষ করে তার কিন্তু পূর্ণ সেবার বিষয়ে তারা কিন্তু এখন প্রস্তুতি গ্রহণ করছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে এখানে যারা লালন অনুসারী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে ফকির লালন শাহকে এই যে তিরোধান দিবস উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ জড়ো হয়েছে আসলে তিল ধারণের ঠাঁই এবং তাদের যে আচার এই যে পালন করার জন্য আসলে অনেক মানুষের ভিড়ে তাদের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন লালন অনুসারী এবং অনুরাগীরা। এবং ইতিমধ্যেই আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফকির লালন শাহের যে অনুষ্ঠানে এত মানুষের জন্য আসলে তারা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে পয় নিষ্কাশন এবং সুপেয় পানি তার পর্যাপ্ত ব্যবস্থা করলেও কিন্তু কিছু সুপেয় পানির অপ্রতুলতা দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল, যার কারণে আসলে এটা নিয়ে আসলে বিপাকে পড়েছে এখানে আসা এই লালনের ধামে আসা সাধারণ মানুষ এবং যারা এখানে আসে পর্যটন তারা দাবি করছেন যে আসলে জায়গা অনেক কম থাকার কারণে অনেক মানুষ এবং জায়গা যদি আরও বৃদ্ধি করা যায় এই লালন ধামে তাহলে হয়তো তারা এখানে নিরিবিলি এবং তারা তাদের জায়গায় বসে কিন্তু তারা তাদের লালনের ধামের যে অনুষ্ঠান সেটা কিন্তু তারা পরিচালনা এবং দেখতে পেতেন। এবং ইতিমধ্যে যে কুষ্টিয়ার যে লালনের ধামের যে মূল অনুষ্ঠান রয়েছে সন্ধ্যার পরে সেখানে কিন্তু লালনের গান প্রচার এবং প্রকাশ করবে লালন একাডেমির পক্ষ থেকে। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের ধাম থেকে 135তম তিরোধান দিবস উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে প্রাণ হারিয়েছেন 3 আফগান ক্রিকেটার সহ অন্তত 8 জন। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে তারা। এদিকে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 13 জন। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হয় সীমান্তে পাল্টাপাল্টি সংঘাত। এতে দুই দেশেই নিহত হন অনেকে। এরপর দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়। প্রথমে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে রাজি হলেও পরে বাড়ানো হয় এর মেয়াদ। চলমান যুদ্ধবিরতির মধ্যে শুক্রবার স্থানীয় সময় রাতে পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে হতাহত হন বেশ কয়েকজন। প্রদেশটির উরগুন জেলা থেকে সারানায় বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়েছিলেন স্থানীয় 3 ক্রিকেটার কাবির, সিবঘাতুল্লাহ ও হারুন। এর আগে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় কয়েকজন পাকিস্তানি সেনাও নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানে এক সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় গভীর শোক জানিয়ে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বলা হয়, নিহত ক্রিকেটাররা ছিলেন আফগান ক্রীড়া সমাজের উদীয়মান প্রতিভা। তাদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে আগামী মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছে আফগানিস্তান। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগান টি-20 অধিনায়ক রশিদ খানও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, নারী, শিশু ও স্বপ্নবাজ তরুণ ক্রিকেটারদের উপর এমন বর্বর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, জাতীয় মর্যাদাই সবার আগে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। যে আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না, বরং এর সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল, গণ অভ্যুত্থানকে, জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল, আমরা এবার সেটা হতে দিব না। এটা গণ অভ্যুত্থানের সময় আমাদের উপলব্ধি ছিল, সেই উপলব্ধি থেকেই কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছি এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে। ফলে সরকার এটার আইনি ভিত্তি দেয়নি, বা অন্য দলগুলো অনেকে বলেছে, অনেকে বলে নাই, তারা স্বাক্ষর করেছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সেটা আনুষ্ঠানিকতা তারা করেছে তাদের বিবেচনায়, কিন্তু আমরা বলছি এখন এটার আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থবহ হবে, এছাড়া এর কোনো অর্থ থাকবে না। ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতিও আমাদের সেই আহ্বান রয়েছে। জনগণ কালকে এটা দেখেছে, পুরা
অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন, শহীদ পরিবারদেরকে কীভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক, কোনো সংশ্লিষ্টতা ছিল, জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন গতকালকের অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না। বরং এটি তখনই ঘটবে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভিপ্রায় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি আদেশ জারির মাধ্যমে এর আইনি ভিত্তি তৈরি করবে এবং সেই ভিত্তি অনুসারে গণভোট এবং পরবর্তী নির্বাচিত সংসদ এবং গণপরিষদ একটি নতুন সংবিধান তৈরি করবে। আমি নাবিল জাহাঙ্গীর বাংলাদেশ থেকে। অনেক বিশ্লেষকরা বলছেন যে এখানে স্বাক্ষর না করার মধ্য দিয়ে এনসিপি যে মূল রাজনৈতিক পরিমণ্ডল সেখান থেকে ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন? এবং আরও 4টি দল সই করেনি, তাদের সাথে আপনাদের কোনো ধরনের আলোচনা কিংবা ঐক্যবদ্ধ কোনো কর্মসূচির সম্ভাবনা আছে? রাশেদ ভাই একটা প্রশ্ন পেয়েছিল, রাশেদ ভাই প্রশ্নটা করে দিন একসাথে দিচ্ছি। দুইটা প্রশ্ন একসাথে। প্রথম হচ্ছে আজ থেকে 1 বছর আগে 23 আগস্ট যখন হচ্ছে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেয়, তখন নাহিদ ইসলামের কাছে পুরোপুরিভাবে সেই জিনিসটা ছিল পুরো মানুষ থেকে শুরু করে শুনলো। একই চিত্র আমরা গতকালকে দেখলাম যে নাহিদ ইসলাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের কোনো যারা নেতারা রয়েছে তাদেরকে কাউকেই আসলে কেউ স্মরণে রাখেনি যখন চলে গেছে। দুইটা ভিন্ন প্রেক্ষাপট। এবং একই সাথে আমরা কিন্তু দেখেছি অল্প কিছুক্ষণ আগে বিএনপির যে সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি এবং 4 বাম দলের কোনো রকম কোনো স্বাক্ষর করা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। অন্য যেই দলগুলা স্বাক্ষর করেনি তাদের ভিন্ন দাবি রয়েছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক সংশ্লিষ্ট বা দাবিরও কোনো মিল নেই। জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে, গণ অভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি। দ্বিতীয়ত, জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। ফলে আমরা চাই যে তারা জনগণের কাছে আসুক। যেই জনগণ, যেই ছাত্ররা গণ অভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল, বুলেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যাতে আবারও ঐক্যবদ্ধ হতে পারি। আরেকটি কথা যেটি বললেন, দেখেন ছবিতে কে আসলো না আসলো, আমরা আসলাম কি আসলাম না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। গণ অভ্যুত্থানের পর আমরা সকল দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অর্পণ করেছিলাম এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম, ছাত্র জনতা তাদের দায়িত্ব পালন করেছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিন, সাংবিধানিক সংস্কার করুন, দেশের অর্থনৈতিক সংস্কার করুন, জাতীয় সরকার গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে নেতৃত্ব দিন, পরিচালনা দিন। তারা আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে আমাদেরকে সরকারে প্রবেশ করতে হয়েছিল, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করতে হয়েছিল। ফলে আমরা এখনো যেটা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই বাংলাদেশ কোন প্রক্রিয়ায় তৈরি হওয়া আসলেই সম্ভব, সেই জায়গায় ঐক্যবদ্ধ হওয়া, সেই জায়গায় কাজ করা। সেই জায়গায় যে কোনো রাজনৈতিক দল, সরকার যদি এগিয়ে আসে আমরা তাদের সমর্থন জানাবো, আমরা তাদের সাথে থাকবো। কিন্তু কেউই যদি না থাকে আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব। পরিচয় দিয়ে আপনাদের জোট নিয়ে কথা চলছিল অনেকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, তো মোটামুটি তো সবাই স্বাক্ষর করেছে গতকাল। তো সেক্ষেত্রে আপনাদের সামনের এই জোটের কোনো প্রভাব পড়বে কিনা, যে আপনারা একমাত্র স্বাক্ষর করেননি, তো সেক্ষেত্রে কি কোনো মতানৈক্যের আভাস রয়েছে? গতকাল বেশিরভাগ দলই স্বাক্ষর অনুষ্ঠানে গেল, তারা হয়তো সরকারের আহ্বানে সেখানে গিয়েছেন, কিন্তু পুরো ঐক্যমত্য কমিশনের আলোচনা জুড়ে কিন্তু এই সরাসরি যুক্ত ছিলাম বাংলা মোটরে। নাহিদ ইসলামের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2027 বিশ্বকাপের সমীকরণ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যর্থতার মাঠের বাইরের চাপ একপাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করার পরামর্শ হেড কোচ ফিল সিমন্সের। কালো উইকেটে এবারও চ্যালেঞ্জ থাকবে ব্যাটারদের ওপর, এমনটাই মত তার।
আর জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট নিয়ে না ভেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা ক্রিকেট খেলার পরামর্শ ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামির। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। সম্প্রতি সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছে টিম বাংলাদেশ। মাঠের পারফরমেন্সে যাচ্ছে তাই অবস্থা। মাঠের বাইরেও শুনতে হচ্ছে কড়া সমালোচনা। সমর্থকরা তো বিমানবন্দরে দোয়ধ্বনি দিয়েছে ক্রিকেটারদের। সমালোচনার চাপে পিষ্ট হলেও থেমে থাকার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বিপক্ষে আমরা খারাপ খেলেছি, তবে দল হিসেবে এতটা খারাপ নই। এই বিষয়টি দ্রুত অনুধাবন করতে হবে ক্রিকেটারদের। শুধু লেগ স্পিনারদের বিপক্ষে আমরা খারাপ খেলি বিষয়টা এমনও না, কারণ হাসারাঙ্গাকে ঠিকই ভালোভাবে মোকাবেলা করেছি। মানসিকভাবে ক্রিকেটারদের আরও দৃঢ়চেতা হতে হবে। আমাদের কন্ডিশনে আশা করি ভালো ফলাফল আসবে। মিরপুরের রহস্যময় উইকেট বেশ সমাদৃত ক্রিকেট বিশ্বে। ক্যারিবিয়ানদের হেড কোচ ড্যারেন স্যামির কাছে আরও বেশি চেনা। লম্বা সময় বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তার। অনুশীলনের ফাঁকে উইকেট দেখে কিছুটা অবাক স্যামি। এমন উইকেট নাকি দেখেননি কখনো। উইকেট নিয়ে বেশি কিছু বলতে চাই না, এমন উইকেট আগে দেখিনি। আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করব। আমার সামনে বিশ্বকাপের মূল পর্বে খেলার সমীকরণ। আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই। ওয়ানডেতে আফগানদের কাছে 3-0 সিরিজ হেরে বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একই অবস্থা বলা চলে ওয়েস্ট ইন্ডিজের। তবে সেই শঙ্কা কমিয়ে আনতে হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিয়ামক হবে এই সিরিজ। 3-0 সিরিজ জিতলে বাংলাদেশ অনেকটাই সেই পথে এগিয়ে যাবে। তাই মেহেদী হাসান মিরাজরা মুখিয়ে আছে জয় দিয়ে সিরিজ শুরু করতে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে সই না করায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না মন্তব্য সালাউদ্দিনের। আইনি ভিত্তি না থাকলে জনগণের সঙ্গে হবে প্রতারণা মন্তব্য নাহিদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে কালো পতাকা মিছিল। ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একাত্মতা জানিয়ে বিএনপির বিবৃতি। এবং রূপনগরে পোড়া রাসায়নিক গুদামের আশপাশের বাতাসে বিষাক্ত গ্যাস। ঝুঁকি এড়াতে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ। ভয়াবহতা থেকে বাঁচতে আইনের শক্ত প্রয়োগ চায় ফায়ার সার্ভিস। এই ছিল সময় সংবাদে। এ পর্যায়ে খেলার সময় নিয়ে যুক্ত হবেন তাজিম খন্দকার। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।